আগামী সপ্তাহের মধ্যে হবে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিভিন্ন দলের নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আগামী অল্প কয়েকদিনের ভেতরে, এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিসিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। রাতে নয়, দিনের বেলাতেই হবে ভোট ঘোষণা সিইসির। নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুদ্ধ বিমান বিধ্বস্তে দগ্ধ আরও দুজনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৩৫। চিকিৎসার খবর নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা। ভাড়া করা লোক দিয়ে দেশ চলতে পারে না মন্তব্য মির্জা ফখরুলের। রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনে গণতন্ত্রে ফেরার তাগিদ। ঐক্যমত্য কমিশনের আলোচনায় গুরুত্বপূর্ণ অনেক বিষয় হারিয়ে যাচ্ছে বলছে জামায়াত। সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে ২২০ ব্রিটিশ এমপির চিঠি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অনুরোধ। এবং এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত। ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টুর্নামেন্ট। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। দর্শক, আমন্ত্রণ সংবাদরাতে শুনছিলেন শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা শেষে এমনটাই জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া চলমান অস্থিতিশীলতার জন্য বিগত সরকারকে দায়ী করার কথাও জানান তারা। বৈঠকে সুষ্ঠুভাবে ভোট আয়োজনের সবার সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে শনিবার বিকেলে তার বাসভবন যমুনায় মত বিনিময় সভায় যোগ দেয় জাতীয় গণফ্রন্ট, এনপিপি, ইসলামী ঐক্যজোট সহ ১৪টি রাজনৈতিক দল। মত বিনিময় শেষে সংবাদ সম্মেলন করেন তারা। নেতারা জানান, আগামী সপ্তাহে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী কয়েকদিনের ভেতরে, মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে আমি ৫ম থেকে ৮ম অগাস্ট ধরে নিচ্ছি, এর ভেতরে নির্বাচনী তারিখ, প্রক্রিয়া সবকিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন। আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা, তারিখ উনি ঘোষণা করবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সব দলের সমর্থন চেয়েছেন বলে জানান তারা। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান অনেকেই। আমরা বলেছি, যদি আপনার আইন শৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলাকারীদেরকে কঠোর হস্তে দমন না করে, তাহলে পতিত স্বৈরাচার বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে মাথাছাড়া দিয়ে উঠবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংস্কার ততটুকুই করুন যা একটি আপাতত সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘন না হয়, মানুষকে নির্যাতন করা না হয়। ইসলামী দলগুলোর নেতারা জানান, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় চালু নিয়ে প্রতিবাদ জানালে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রধান উপদেষ্টা। পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এক প্ল্যান, আমরা এই রকম সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ না করে, ডিসকাশন না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য মোটেই সমীচীন নয়। আমরা বলেছি, তিনি আমাদের কথা শ্রবণ করেছেন। এ সময় সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য করছে বলে অভিযোগও করেন নেতারা। বিদেশের সাথে কোনো গুপ্ত চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে, সেই পথে না যাওয়ার জন্য বলেছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জাতির কাছে ইসি প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বলেন, আগের মতো রাতে নয়, দিনের বেলাতেই ভোট হবে। আসন্ন নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে ইসি কাজ করছে বলেও জানান তিনি। মাহবুব তামিমের রিপোর্ট। শনিবার সকাল 10টায় খুলনায় নির্বাচন অফিস এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিত্য নতুন চ্যালেঞ্জ আসছে জানিয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি। আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি। তাহলে হয় কি, মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এটা একটা আমাদের চেষ্টা থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব ভুল তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। এত মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে, এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন, আপনাদের সহায়তা চাই। এদিকে আসন্ন নির্বাচনের জন্য স্থানীয় পর্যবেক্ষকদের 10 আগস্টের মধ্যে আবেদন জমা দিতে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 অনুসারে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে বেসরকারি সংস্থাগুলো। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিভেদ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মী বিল্লাল হোসাইনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। শনিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় হওয়া গণহত্যা মামলার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় তার নিশ্চিত করতেই তদন্তে সময় লাগছে। সুষ্ঠু তদন্ত শেষে নির্ভরযোগ্য অভিযোগপত্র দেয়া হবে। নিরপরাধ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে, এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগে। জাতীয় নির্বাচনের আগে জুলাই আগস্টে থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করার কথাও জানান উপদেষ্টা। যেহেতু আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই, আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। পুলিশের সঙ্গে রাজনৈতিক দলের বিভেদ থাকতে পারে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দলের সহযোগিতা পেলে নির্বাচন সহজ হবে। ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানল জারিফ আর মাসুমা। মাইলস্টোন ট্র্যাজেডির 6ষ্ঠ দিনে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাদের মরদেহ। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছায় 35 জনে। শনিবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 36 জন। এর মধ্যে আইসিইউতে আছে 4 জন। ফাহিম ইউসুফের রিপোর্ট, জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর মিছিল। 6ষ্ঠ দিনে এসে চিরবিদায় জানালো আরও 2টি প্রাণ। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ ফারহান ও মাসুমা বেগম নামে 2 জনের মৃত্যু হয়। সকাল 9টা 10 মিনিটে 40% দগ্ধ অবস্থায় মৃত্যু হয় 7ম শ্রেণীতে পড়া জারিফের। স্বজনদের প্রশ্ন, এমন মৃত্যুর দায় কার? ওই শ্বাসনালীতে সমস্যা, ইনফেকশন করছিল। ডাক্তার অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, আসে, কিন্তু আজকে তো অনেক ভালো ছিল, মানে ও বলার মতো ভাষা নাই। আর যে ও কত ভালো, অত ব্রেনি একটা ছেলে, আর এই মানে মা বাপ কিভাবে সান্ত্বনা দিবে আল্লাহ পাকই জানে। 1 ঘন্টার ব্যবধানে 90% দগ্ধ শরীর নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাইলস্টোন স্কুলের অফিস সহকারী মাসুমা বেগম। ক্ষোভ প্রকাশ করেন মাসুমার পরিবারের সদস্যরা। আমার 2টা সন্তান, সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা। আরো 35 জনের খোঁজ খবর সবাই নিছে, কিন্তু আমার ওয়াইফের খবর কেউ নেয় নাই। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আহত আরো 2 শিক্ষার্থী। দুপুরের পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে আয়ান খান ও রাফসিকে দেয়া হয় ছাড়পত্র। আল্লাহ পাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে, প্রত্যেকটা সন্তানকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরিয়ে দেয় সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এটা
প্রত্যেকটা বাচ্চাদের জন্যই দোয়া রইল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, আগামী সপ্তাহের মধ্যে 10 জনকে রিলিজ দেওয়া যাবে। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। আমাদের আরও অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো। আমরা পর্যায়ক্রমে কেবিনে স্থানান্তরিত করবো রোগীগুলো এবং কেবিন থেকে রোগীগুলোকে আমরা ছেড়ে দিব। মাইলস্টোনের দুর্ঘটনায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সরকারি খরচে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ভারপ্রাপ্ত পরিচালক। সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 10:15টার দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছন। এর আগে প্রধান উপদেষ্টার বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে যাওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান সেখানে পৌঁছার পর চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এই মুহূর্তে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন। 15 জনের অবস্থা উন্নতির দিকে। তাদের পর্যায়ক্রমে আগামীকাল বা পরশু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের চিকিৎসার খবর নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরও জানাতে আমি যুক্ত হব সহকর্মী এনআই নাহিদের সাথে। নাহিদ, প্রধান উপদেষ্টা কখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়েছেন এবং সেখানকার সার্বিক চিত্র এখন কি অবস্থায় আছে? ধন্যবাদ জ্যোতি। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। আপনি জানেন যে উত্তরায় মাইলস্টোনের বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় যায় আহতদের দেখতে কিন্তু রাত 9:15 কিন্তু প্রধান উপদেষ্টা এখানে এসেছিলেন এবং তিনি 10:30 পর্যন্ত এখানে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে প্রধান উপদেষ্টার সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও এসেছিলেন এবং আহতদের খোঁজ খবর নিয়েছেন। এবং আমরা যতদূর হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা কিন্তু এখানে আসার পরে হাসপাতালে চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন। আপনি জানেন যে রাজধানীর দর্শক, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সাথে যুক্ত ছিলেন এনআই নাহিদ। আগামীকাল খুলছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সোমবার পর্যন্ত ছুটি বাড়িয়েছে কর্তৃপক্ষ। এদিকে হতাহতদের প্রতি সহমর্মিতা জানাতে বিমান দুর্ঘটনার 6ষ্ঠ দিনেও ঘটনাস্থলে ছুটে আসেন অনেকেই। আর এমন ঘটনা এড়াতে আগে থেকেই সরকারকে প্রস্তুতি রাখার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের 6ষ্ঠ দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দেখা যায় শত শত মানুষের ভিড়। ঘটনাস্থল দেখতে ঢাকা সহ আশপাশের এলাকা থেকে এসেছেন অনেকে। তাদের কারো চোখে মুখে বিষণ্ণতার ছাপ, আবার কেউ নিহতদের স্মরণে আবেগপ্রবণ হয়ে পড়েন। সহমর্মিতা জানিয়ে তারা বলেন, এমন হৃদয় বিদারক ঘটনায় শোকাহত পুরো জাতি। বলার মতো কোনো ভাষা নেই। অতএব মর্মাহত অবস্থা দেখে খুব কষ্ট লাগতেছে। এখন তো তেমন কিছু দেখা যায় না, ফেসবুকের দেয় বেশি খারাপ লাগছে আর কি। তখন তো আগুন তো ধাও ধাও করে জ্বলছে। লোকজন আশেপাশে আসছে দেখার জন্য, একটু শোক প্রকাশ করার জন্য। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। যে কোনো দুর্ঘটনার পরই কর্তৃপক্ষের টনক নড়ে মন্তব্য করে তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আগে থেকেই সরকারকে প্রস্তুতি রাখতে হবে। অসহায়ভাবে নিজের জীবন দেওয়া ছাড়া জনগণের কিছু করার নাই, কিন্তু আমরা তো আগে ভাগে কিছু ব্যবস্থা নিতে পারি, নেওয়া উচিত। এই বিষয়গুলো আমাদের মনে হয় মাথায় রাখা উচিত, কোনো ঘটনা ঘটার আগে যাতে আমাদের ব্যবস্থাগুলো নেওয়া থাকে। এদিকে রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা থাকলেও তা পিছিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে তারা। শোকের ছায়ায় ঢেকে গেছে উত্তরা মাইলস্টোন কলেজ এলাকা। দুর্ঘটনার জায়গাটি পরিণত হয়েছে শোকস্মৃতির এক নীরব প্রতীক হিসেবে। জায়গাটি দেখতে প্রতিদিন ছুটে আসছে শত শত মানুষ। ঘটনাস্থলে দাঁড়িয়ে সবার চোখে একটি প্রশ্ন, এ কেমন নির্মমতা, এ কেমন মৃত্যু। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। 10 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক পরিচয়ে 5 জন আটক। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানীর গুলশান থানা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় মিলেছে কিনা, কি তথ্য রয়েছে এ নিয়ে আপনার কাছে?
যদি এই মুহূর্তে কিন্তু গুলশান থানার মধ্যে রয়েছে এবং ওসির রুমের সামনে আমরা কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন রাত 8টার দিকে সমন্বয়ক পরিচয়ে একটি বাসায় গিয়ে কিন্তু তারা চাঁদা দাবি করেন এবং এই গ্রুপটি ঠিক এক সপ্তাহে আগে ওই পরিবার থেকে 10 লাখ টাকা চাঁদা নেন এবং আজকে কিন্তু তারা আরো 40 লাখ টাকা দাবি করেন। তো আমরা ইতিমধ্যে দেখেছি এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু আটক করে গুলশান থানায় আনা হয়েছে এবং পুলিশ তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বলা চলে এই 3 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের সঙ্গে জড়িত। একই সঙ্গে আরেকজনকে কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে, যার নাম আব্দুর রাজ্জাক বিন সুলাইমান। তো এই মুহূর্তে কিন্তু ওসি কিন্তু তাদের সঙ্গে কথা বলার জন্য একটি টিমকে পাঠিয়েছে এবং তাদের যেই বিস্তারিত যে তথ্য সেগুলো নেওয়ার চেষ্টা করছে। আমরা যেমনটি দেখেছি কিন্তু এই গ্রুপটিকে শাস্তির দাবিতে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এই থানার সামনে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। তারা যেমনটি বলছেন যে তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই চাঁদাবাজির সাথে জড়িত, তাদের শাস্তি চান। একই সঙ্গে আমাদেরকে ওসির যেমনটি জানিয়েছেন যে এই গ্রুপটি কিন্তু এই পরিবারটিকে নানানভাবে ব্ল্যাকমেইল করেছে যে তার পরিবারের কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, সে জড়িত থাকার কথা বলে বা সেই দেখিয়ে কিন্তু তারা এই চাঁদা দাবি করে। আজকে গিয়ে তারা চাঁদা দাবি একই সঙ্গে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করেন। এটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তারা এই মুহূর্তে কিন্তু গুলশান থানার মধ্যে আছে। তো তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, সেই পরিবারটিও মামলা করতে ইতিমধ্যে থানায় এসেছে। তো এরপর আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। জ্যোতি, গুলশান থানা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। দেখছেন সংবাদ রাত। ভাড়া করা লোক দিয়ে দেশ চলতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন দরকার, তবে এজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে দিতে হবে। এ সময় পিআর পদ্ধতিতে আপত্তি জানিয়ে তিনি বলেন, নিম্নকক্ষে এ পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখন জগা খিচুড়ি অবস্থা চলছে, ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো সম্ভব নয়। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখা গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবকিছু রাতারাতি বদলে দেয়া সম্ভব নয়। বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করব, এটাকে এইভাবে ঠিক করব, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে ডায়ালগ অন পলিটিক্যাল ম্যানিফেস্টোতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই যত সংস্কার হয়েছে তা বিএনপির শাসনামলেই হয়েছে। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন আসছে, সেই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না, যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না, যে রাজনীতিবিদ ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নয়। সাইফুল রিপন,
দেশ টিভি, ঢাকা। ঘন্টার পর ঘন্টা আলোচনা চলছে সংস্কার কমিশনে, কিন্তু যেসব অগ্রাধিকার পাওয়া দরকার তা তলিয়ে যাচ্ছে। আর জুলাই সনদ আগামী 31 জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন না হলে দেশের জনগণ ও শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে। শনিবার বিকেলে চীন মৈত্রী সম্মেলনে জুলাই শহীদ পরিবারের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। জুলাই শহীদদের স্মরণে এ স্মরণ সভা শনিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা বলেন তারা কোনো রাজনৈতিক দলের না, গণহত্যাকারীদের বিচার ও জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন করার দাবি জানান তারা। এই বাংলাদেশে আইনা তার বিচার চাই আমরা। দেশের পাশে জনগণ আছে, কিন্তু রাজনৈতিক দলের পাশে শহীদ পরিবার নাই। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন বিচার করা হবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ বিচার হবে না। 4টি মামলার বিচার কার্যক্রম চলমান আছে, আমরা লাইভ দেখাচ্ছি, সবকিছু লাইভে দেখানো যাবে না। কেন দেখানো যাবে না সেটা এই জনসমক্ষে আপনাদেরকে বলা যাবে না। আপনাদেরকে আশ্বস্ত করছি আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে শহীদ পরিবার আর জনগণের সিদ্ধান্ত নেবে তারা কি করবে। সরকার ঐকমত্য কমিশন গঠন করেছেন, সেখানে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু অগ্রাধিকার পড়ে আছে পিছনে, সেটা হচ্ছে না। আমরা সরকারকে বলবো হয়তো সবগুলো বিচার করতে পারবেন না, কিন্তু যারা সরাসরি এই গণহত্যায় সম্পৃক্ত ছিল অন্তত কয়েকজনকে ফাঁসি দিতে হবে। বাংলাদেশের সকল শহীদ পরিবারের সাথে না বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না, এই দুঃসাহস তাদেরকে করতে দেওয়া হবে না। জনগণের সামনে 1 বছরের সংস্কার তুলে ধরার দাবি জানান বক্তারা। বিচার জুলাই সনদ এবং মৌলিক সংস্কারের সাথে সংশ্লিষ্ট। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ৭২-এর সংবিধান মুজিববাদী সংবিধান উল্লেখ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান আনতে হবে। শনিবার দুপুরে মৌলভীবাজারে পথসভায় সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলেও ঘোষণা দেন নাহিদ ইসলাম। সহকর্মী সালে ইলাহি কুটির রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শনিবার মৌলভীবাজারে পৌঁছায়। পদযাত্রা শেষে দুপুরে শহরের বেরিরপাড় এলাকায় পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ৭২-এর সংবিধান মুজিববাদী সংবিধান, এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান আনতে হবে। আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যেই সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। প্রবাসীদের ঘামেই দেশের অর্থনীতি ঘুরছে মন্তব্য করে নাহিদ বলেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিচার ও সংস্কার ছাড়া এনসিপি কোনো নির্বাচন মানবে না বলেও ঘোষণা দেন তিনি। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি, কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। চা বাগান ও পাহাড়ি সম্পদে দেশের উন্নয়ন হলেও মৌলভীবাজারবাসী বঞ্চিত উল্লেখ করে সমতা আনার প্রতিশ্রুতিও দেন নাহিদ ইসলাম। এনআরসি আইনের মাধ্যমে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মিডিয়া অ্যান্ড এন্টারপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড 2025 পেলেন দেশ টিভির প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাত। শনিবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে উদ্যোক্তাদের সফলতার পেছনের কথা এবং মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং মিডিয়া অ্যান্ড এন্টারপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে এ সম্মাননা
দেয়া হয় তাকে। এ সময় তার অনুপস্থিতিতে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তার মা পারভিন আক্তার। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি জয়নুল আবদিন। বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ দেশের বর্ণ ২৫ জনকে মিডিয়া অ্যান্ড এন্টারপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত করা হয়। তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে পর্দায় নামল কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি সিজন 8 এর। শুক্রবার চূড়ান্ত পর্বের নানা চ্যালেঞ্জের দক্ষতা ও সৃজনশীলতায় এগিয়ে থেকে বিজয়ীর মুকুট অর্জন করেছেন নারায়ণগঞ্জের নিশাত আনজুম। দ্বিতীয় হয়েছেন বগুড়ার তামান্না ইয়াসমিন আর তৃতীয় স্থান অর্জন করেছেন নওগাঁর জুয়াইরিয়া কামাল। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর আয়োজনে এবারের সিজনটি ছিল আগের যে কোনো বারের চেয়ে বড় পরিসরে। বিচারকের দায়িত্বে ছিলেন শেফ নাইম আশরাফ, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা এবং জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। ঢাকায় আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন হৃদয় খান, ইমরান কণা, সাদিয়া ইসলাম মৌ ও তাসনিয়া ফারিন। চট্টগ্রাম বন্দরে চালু হলো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম স্মার্ট ফ্লো। এর মাধ্যমে বন্দরের যাবতীয় অর্থনৈতিক লেনদেন হবে এখন এক ক্লিকে দ্রুত, স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থায়। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করা হয় এই নতুন সেবার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেছে হাবিব ব্যাংক লিমিটেড। এতে বন্দর সংক্রান্ত ভ্যাট, এআইটি, ওয়েলফেয়ার ফি সহ যাবতীয় অর্থ পরিশোধ করা যাবে বলে ঘরে বসেই এই ধরনের ঝামেলা ছাড়াই সব ব্যবস্থা করা যাবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এটি শুধু বন্দর নয়, দেশের অর্থনীতির জন্য সময়োপযোগী এক পদক্ষেপ। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান জানান, স্টার্ট ফ্লো প্ল্যাটফর্মের মাধ্যমে বন্দর কার্যক্রম হবে আরও দ্রুত, দক্ষ ও স্বচ্ছ।